জুন 2026-এর নেটের অ্যান্সার কি কিছুদিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে। আমরা আজকে আলোচনা করব 2026-এর ডিসেম্বরের একটা কাট অফ কি হতে পারে সেটার ওপর। এবং অনেকেই তোমরা অলরেডি প্রস্তুতি নিয়ে নিয়েছো ডিসেম্বর 2026-এর নেটের অ্যাটেম্পটের জন্য। তো আমরা আজকে হিস্ট্রি বিষয়ে এই মূলত ভিডিওটা করছি, তার একটা এক্সপেক্টেড কাট অফ তোমাদের সামনে রাখবো, তোমাদের প্রিপারেশনে যাতে আরো বেশি আমরা সুবিধা দিতে পারি। তো আমরা একটা এক্সপেক্টেড কাট অফ করছি মোটামুটি 2019 থেকে 2025 সালের যে কটা এক্সাম হয়েছে। তোমরা জানো হয়তো বেশ কয়েকটা পরীক্ষা, সেগুলো পার্সেন্টাইলে তারা এনটিএ এর তরফ থেকে রেজাল্টটা বের করা হয়েছিল, সেগুলো আমরা জানি না, কিন্তু যেগুলো নাম্বারের ভিত্তিতে আমরা পেয়েছি তার উপরে আমরা একটা এক্সপেক্টেড কাট অফ তোমাদের সামনে রাখছি। তো আমরা কি দেখতে পাচ্ছি যে ইতিহাসের কাট অফ কি যাচ্ছে 2019 থেকে 25-এর মধ্যে। ভালো করে লক্ষ্য করবে একটা বিষয়, যে জুন 2019 যেটা, তার যে ইউআর সেটা 62% কাট অফ গিয়েছিল, আর জেআরএফ এর ক্ষেত্রে আর নেটের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 54.67%। এটা আমরা দেখতে পাচ্ছি 2019 সালের জুন মাসের ক্ষেত্রে। ডিসেম্বরের ক্ষেত্রে কি হলো, একটুখানি স্লাইট ইনক্রিজ হয়ে 62.67% হলো জেআরএফ এর ক্ষেত্রে, আর নেটের ক্ষেত্রে হলো 55.33%। তো আমরা যদি এই গোটা জিনিসটাকে দেখি, আমরা পরের প্যাটার্নটা একটা ভালো করে লক্ষ্য করতে পারবো যে জুন যে এক্সামটা হয় সেটার কাট অফটা একটু লো থাকে, কারণ অনেক সময় আমরা দেখেছি যে কোয়েশ্চেনটা একটু বেশি ডিফিকাল্ট হয়। কিন্তু ডিসেম্বরে কাট অফটা কিন্তু যত সময় গিয়েছে তত কিন্তু বেড়েছে। কিরকম? আমরা যদি 2023 সালের ডিসেম্বরেরটা দেখি, তাহলে 204 জেআরএফ আর 182 এসছে নেট। এটা কিন্তু একটা বিশাল স্কোর, যেখানে 62% মানে ওই 180 রেঞ্জের মধ্যে আছে, সেটা হঠাৎ করে বেড়ে 204 হয়ে গেল। এটা কিন্তু আমরা বলছি ডিসেম্বর 2023। আবার ডিসেম্বর 2024-এ যখন আসছি, তখন আমরা দেখতে পাবো যে 206 হয়ে গেল, স্লাইট ইনক্রিজ করলো 2023-এর কাট অফটা থেকে জেআরএফ এ। একই জিনিস হয়েছে নেটের ক্ষেত্রে। মোটামুটি একটা জিনিস খেয়াল করবে যে জেআরএফ আর নেট এই দুটোর কাট অফের মধ্যে কিন্তু এই 8টা থেকে 10টা প্রশ্ন, ব্যাস এতগুলোই গ্যাপ থাকে, এর বেশি থাকে না। তো এবার আমরা যদি জুন 2025-এ দেখি, খুব সিগনিফিকেন্টলি কাট অফটা ড্রপ করে গেল, কারণ জুন 2025-এর যে কোয়েশ্চেন খুব ডিফিকাল্ট এসেছিল, হিস্ট্রিতে ভীষণ শক্ত প্রশ্ন এসেছিল, যার জন্য কাট অফটা বিশাল কমে গেল। কারণ 180 যেখানে জেআরএফ উঠছে, সেখানে আগের বছর 180-তে, মানে 2024-এর ডিসেম্বরে 180-তে কেউ নেট পেত না, কিন্তু 2025-এর জুন মাসে এসে 180-তে সে জেআরএফ পেয়ে যাচ্ছে, আর 162 সেটা হয়ে যাচ্ছে নেটের কাট অফ। খুব কমে গেল জুন মাসে এসে। কিন্তু আবার যখন আমরা ডিসেম্বর দেখবো, ডিসেম্বর 2025, সেখানে আমরা দেখছি 216 মানে প্রায় 108টা প্রশ্ন কাউকে ঠিক করতে হবে জেআরএফ পাওয়ার ক্ষেত্রে। গত বছর রেকর্ড হয়েছে, সব থেকে হাইয়েস্ট মার্কস গেছে ইউজিসি নেট হিস্ট্রি পেপারের ইতিহাসে। 108টা প্রশ্ন, 216 নম্বর গেছে জেআরএফ এ, আর 192 মানে প্রায় 96টা প্রশ্ন ঠিক করতে হবে আউট অফ 300। এতগুলো প্রশ্ন ঠিক করলে তবে তোমার নেট অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ অথবা জিআরএফ হবে। আমরা কিন্তু মেনলি দুটো ক্যাটাগরি নিয়ে আলোচনা করছি। পিএইচডি অনলিটা খুব হাল আমলে এসছে, সেটা আমরা এতটা গুরুত্ব দিচ্ছি না, কারণ তোমরা জানো যে সেটা জাস্ট একটা ফর্মালিটি, ওটা খুব একটা সেরকম গুরুত্ব নেই। মেন গুরুত্ব আছে জেআরএফ আর নেট, এইটাকে কিন্তু সবসময় টার্গেট করবে, পিএইচডি অনলির দিকে যাবে না। তো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ডিসেম্বরের যতগুলো আছে সবকটাতে, এটা আমি ইউআর এর ক্ষেত্রে বললাম, হাই কাট অফ যাচ্ছে জুনের তুলনায়। একই সেম জিনিস, একটাতে ফলো করলে বাকি সবকটাতেও সেম ফলো হচ্ছে। ইডাব্লিউএস আমরা কি দেখতে পাচ্ছি যে 58.67 আর 48 ছিল, সেটা ডিসেম্বরে বেড়ে গিয়ে হয়ে গেল 60% আর 50% হয়ে যাচ্ছে। আবার ডিসেম্বরের 2023 সালে এসে 198, 168। আর ডিসেম্বর 2024 এটা কিন্তু মোটামুটি একই থাকছে, শুধু নেটটা একটুখানি বাড়ছে ইডাব্লিউএস এর ক্ষেত্রে। জুন মাসে সিগনিফিকেন্টলি ড্রপ করে গেল, 174 আর 150 হয়ে যাচ্ছে। আর লাস্ট যেটা হয়েছিল 206 আর 178, ইডাব্লিউএসও কিন্তু ব্যাপক একটা জাম্প এসছে, আমরা এই গত ডিসেম্বরের আমরা এই কাট অফ থেকে দেখতে পাচ্ছি। ওবিসির ক্ষেত্রে আমরা দেখবো যে 58% আর 50% থাকছে, মানে 58% থাকবে জেআরএফ এর ক্ষেত্রে, 50% থাকবে নেটের ক্ষেত্রে জুন 2019। কিন্তু ডিসেম্বরে এসে এটাও কিন্তু স্লাইটলি ইনক্রিজ করে গেল,
তাহলে মোটামুটি সব কটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে 194, 170, 196, 172 ইনক্রিজ হচ্ছে। যত আমার সময় যাচ্ছে তত কিন্তু কাট অফটা ইনক্রিজ করছে। সেটা একই বিষয় আমরা দেখবো এসসির ক্ষেত্রেও, একই বিষয়ের দেখবো আমরা এসটির ক্ষেত্রেও। 54%, 56% এইভাবে আস্তে আস্তে বাড়ছে। 184, 188, 164 কমে গেল, আবার 196 বেড়ে গেল। এগুলো সব আমি জেআরএফ বললাম। নেটের ক্ষেত্রে মোটামুটি ওর থেকে একটুখানি ওই 10-12টা প্রশ্ন তুমি মাইনাস করে দিলে একই কাট অফ পাবে। একই জিনিস তোমরা দেখতে পাবে সেটা এসটির ক্ষেত্রেও, যে 54% থাকছে সেখান থেকে 56%, 178, 182 হয়ে আবার 160 কমে গেল, আবার 192 হয়ে যাচ্ছে। তো এই যে গোটা এই পুরো চার্টের মধ্যে আমরা যে প্রিভিয়াস ইয়ার কাট অফ গুলো দেখলাম, সিগনিফিকেন্টলি একটা জিনিস দেখবো যে জুন এইটা যেটা থাকলো সেটার কোয়েশ্চেন শক্ত, ডিসেম্বর কোয়েশ্চেন তুলনামূলক হারে অনেকটা সোজা করে, ঠিক আছে, এবং আরো বিভিন্ন কারণ থাকে। কিন্তু এই যে নির্দিষ্ট কাট অফ গুলো যায়, এবং এর আরেকটা দিকও হয়, যত কাট অফ কম থাকবে তত কোয়ালিফাই করবার যে সংখ্যাটা সেটাও কিন্তু ডিক্রিজ করে যায়, সেটাও কিন্তু কমে যায়। এটা আমরা দেখেছি। মানে এই জুন অ্যাটেম্পটে মোটামুটি ইউআর এর ক্ষেত্রে নেট আর জেআরএফ মিলিয়ে প্রায় মোটামুটি 1700 জন স্টুডেন্ট তারা এটা কোয়ালিফাই করেছিল। কিন্তু ডিসেম্বর 2025-এর ক্ষেত্রে আমরা সেই সংখ্যাটা বেড়ে যাচ্ছে, দেখছি এটা প্রায় 2200 মতন হয়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ যত কাট অফ হাই হবে তত স্টুডেন্ট কোয়ালিফাইং যে হার সেটাও বেড়ে যায়। তো সেই কারণে আমি বলবো যে ডিসেম্বর 2026 যেটা তোমাদের আসছে, আগামী যেটা নোটিফিকেশন বেরিয়ে যাবে, আগে এই 2026-এর জুনের যে কোয়েশ্চেন পেপার যে অ্যান্সার কি সেটা কিছুদিনের মধ্যে প্রকাশ হয়ে যাক, তার পরেই যখন এটার রেজাল্ট বেরিয়ে যাবে তার কিছুদিনের মধ্যেই তোমরা কিন্তু ডিসেম্বর যে অ্যাটেম্প সেটার জন্য ফর্ম ফিল আপ করতে শুরু করে দিতে পারবে। এটা ইউজিসির তরফ থেকে খুব দ্রুতই একটা নোটিফিকেশন জারি হয়ে যাবে। তো আমরা যদি দেখি জুন বনাম ডিসেম্বরের কাট অফের ফারাক ও গভীর বিশ্লেষণ করি, তাহলে কি হয়, জুনের ক্ষেত্রে প্রশ্ন কিন্তু অনেক তুলনামূলক হারে কঠিন হয়, ঠিক আছে। তো এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নটা অনেকটাই কঠিন হচ্ছে, কিন্তু ডিসেম্বরের ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো হচ্ছে যে প্রশ্ন অনেক তুলনামূলক হারে সহজ হচ্ছে। তো এইটা আমরা একটা প্রথম অ্যাজাম্পশন করি। আর 2 নম্বর যে অ্যাজাম্পশনটা হয় যে এই জুন মাসের এই সময়টা করেই বিভিন্ন পরীক্ষা থাকে, মাস্টার্স লেভেলে যে সমস্ত সেমিস্টার এক্সাম গুলো থাকে সেগুলো একদম ফাইনালের দিকে চলে আসে। তো সেই কারণে ওই সময়ে অনেক স্টুডেন্ট তারা প্রস্তুতি নিতে পারে না, সেটা একটা ব্যাপারও থাকে। আর ডিসেম্বরের ক্ষেত্রে কি, যে আমার সেমিস্টার যাদের ফাইনাল ইয়ার হচ্ছে তাদের জুনের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে, তো আমি জুন থেকে ডিসেম্বর একটা গ্যাপ পাচ্ছি, সেই গ্যাপের মধ্যে আমি প্রস্তুতি নিয়ে নিচ্ছি। এটা আমরা একটা মোটামুটি তুলনামূলক হারে দেখতে পারবো। তো এবার আমরা যদি চলে আসি তোমাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য যে ডিসেম্বর 2026 সেটা এক্সপেক্টেড কাট একটা কিরকম যেতে পারে, মানে একটা প্রবাবল একটা কি স্কোর হতে পারে, সেটা তোমাদের সামনে আমি একটা নিয়ে আসছি। যে ইউআর এর ক্ষেত্রে আমি যদি বলি যে নেট পাওয়ার জন্য তোমাকে 184 থেকে 192 এইটা কিন্তু টার্গেট করতে হবে। এইটাই তোমাদের মেন টার্গেট হতে চলেছে, এই স্কোরের মধ্যে নেট পাবে। আর এইটা 208 থেকে 216 এটা হচ্ছে জেআরএফ। এইটা আমি যেটা বললাম যে গত যে কটা অ্যানালিসিস হয়েছে প্রিভিয়াস ইয়ার কাট অফ, সেইটার ভিত্তিতে এই পুরো স্কোরটা আমি তোমাদেরকে বলছি যে এতগুলো, মানে 184 মানে হচ্ছে মোটামুটি 92টা প্রশ্ন, আর 192 মানে হচ্ছে 96টা। এই এতগুলো প্রশ্ন করতে হবে নেটের ক্ষেত্রে, আর জিআরএফ এর ক্ষেত্রে করতে হবে 104 থেকে 108টা। এটা কিন্তু খুব হিউজ একটা কাজ, এটা কিন্তু ডিসেম্বরের জন্য স্পেশালি তোমাদের করতে হবে। কোয়েশ্চেন ইজি হবে, কাট অফ হাই যাবে, খুব ন্যাচারাল। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন যেটা সেটা 180 থেকে 194 স্কোরের রেঞ্জের মধ্যে আমরা দেখতে পেয়েছি, যে কটা তোমাদেরকে দেখালাম এই লিস্টটা পুরোটা। আর জেআরএফ এর ক্ষেত্রেও তোমাকে টার্গেট কমসে কম 208 নম্বর তো নিতেই হবে। সেফ জোন কৌশল যেটা আছে, পেপার 1-এ কম করে 35টা প্রশ্ন মানে 70 নাম্বার এখান থেকে তুলতে হবে। আর ইতিহাসের পেপার 2-তে 64টা প্রশ্ন তুলতে হবে 136 নম্বর। এইটা তোমরা যদি করতে পারো, একটা সেফ জোনের মধ্যে তোমরা থাকছো, সেখান থেকে তোমরা কিন্তু এই কাট অফটা বের করে নিতে পারো। আচ্ছা, তো ইডব্লিউএস ওবিসি এদের ক্ষেত্রে মোটামুটি যেহেতু তোমাদেরকে বলেছি যে ইউআর যে ক্যাটাগরি থাকে সেখান থেকে অল্প কিছুটা কম ইডব্লিউএস টা থাকবে,
সেটার ক্ষেত্রে আমরা নেটের স্কোরটা দেখবো হচ্ছে 178 থেকে 176 মার্কসের মধ্যে থাকবে, আর জিআরএফ হবে 196 থেকে 206 মার্কস। আমরা যদি বিশ্লেষণে আসি যে ইডাব্লিউএস ও ওবিসি কাট অফ প্রায় কাছাকাছি অবস্থান করে। ডিসেম্বর 2025-এ এদের জিআরএফ ছিল 206 আর 178 নম্বর। এইটা ইডাব্লিউএস ওবিসি যে স্ট্র্যাটেজি সেটা বললাম। আর যে ওবিসি এনসিএল, এটা শুধুমাত্র ইডাব্লিউএস এর ক্ষেত্রে বললাম। আর ওবিসি এনসিএল এর ক্ষেত্রে আমরা দেখবো যে নেটের টার্গেট হবে 166 থেকে 174, এইটা একটা সেফ জোন, তোমরা ধরে রাখতে পারো। আর জেআরএফ টার্গেট হবে 194 থেকে 204 মার্কস। এইটা কিন্তু মোটামুটি একটা আন্দাজ, আমরা তোমাদেরকে প্রবাবল একটা স্কোর দিচ্ছি। এটা যে এরকমই হবে তার কোনো মানে এটা সম্পূর্ণ পরীক্ষার প্যাটার্ন কিরকম হবে, প্রশ্ন কিরকম হবে, কি পরিস্থিতি থাকছে তার উপর কিন্তু নির্ভর করে আছে। আমরা যতটুকুনি প্রিভিয়াস ইয়ার স্টাডি করেছি তার ভিত্তিতে এই কথাগুলো বলছি। তো এটা আমরা দেখব। এসসি এসটির ক্ষেত্রে আমরা কি দেখবো যে নেটের যে আমরা টার্গেট রাখছি হচ্ছে 152 থেকে 162 নাম্বার এসসির ক্ষেত্রে নেট পাওয়ার জন্য, আর জিআরএফ এর ক্ষেত্রে হবে 180 থেকে 192 মার্কস। এইটা আমরা একটা টার্গেট দিচ্ছি। আর এসটির ক্ষেত্রে সেটা হবে হচ্ছে একটু কম, 146 থেকে 156 আর 174 থেকে 168। এইটা হবে মোটামুটি এসসি এসটি এদের যে টার্গেট সেইটা আমি তোমাদেরকে দিচ্ছি। এবার পিডাব্লিউর ক্ষেত্রে যদি বলি তো যে হিস্টোরিক্যাল যে রেঞ্জটা তোমরা দেখবে যে এটা অনেকটাই তুলনামূলক কম থাকে নেট আর জিআরএফ এর ক্ষেত্রে। 132, 114 থেকে এরকমই মোটামুটি, যেহেতু যেটা বললাম যে জুনটা একটু কমে যায় আর এটা যে ডিসেম্বরটা একটু বেড়ে যায়, তো এগুলো বিভিন্ন যে ক্যাটাগরি রয়েছে সেটা অনুযায়ী একটা স্কোর দিয়ে দিচ্ছি। এখানে তোমরা যে টার্গেট একটা মার্কস দেখে নিতে পারো যে নেটের ক্ষেত্রে 140 থেকে 152, 120 থেকে 132, 144 থেকে 158 আর 124 থেকে 142, এটা নেটের স্কোর বলছি। আর জিআরএফ এর ক্ষেত্রে 170 থেকে 186, 146 থেকে 165, 172 থেকে 188 আর 150 থেকে 178, এই রেঞ্জের মধ্যে পিডাব্লিউডি যাওয়ার একটা সম্ভাবনা আছে বলে আমরা মনে করছি। তো যদি আমি ওভারঅল একটা চার্ট নিয়ে আসি 2016 টার্গেট স্কোর কম্পারিসন, সেখানে আমি যদি জিআরএফ ভার্সেস নেট যদি একটা তুলনা দিই তোমাদের কাছে, যে ইউআর এর ক্ষেত্রে কিরকম হতে পারে, সব কটা মিলিয়ে একটা অ্যাভারেজ মার্কস যেটা দাঁড়াচ্ছে হচ্ছে 186, মানে প্রায় 93টা প্রশ্ন দরকার হচ্ছে নেটের জন্য। আর জিআরএফ এর জন্য লাগবে হচ্ছে 212 নাম্বার, মানে ওই 106টা প্রশ্ন ঠিক করতে হবে। এটা কিন্তু সব কটার একটা অ্যাভারেজ তোমাদেরকে আমি বলছি, গোটা বিষয়টাকেই তোমরা টার্গেট করে রাখবে। এবার ইডাব্লিউএস এর ক্ষেত্রে আমি যখন বলবো, এটাও কিন্তু 172 থাকবে নেটের জন্য আর 200 থাকবে জিআরএফ এর জন্য। ওবিসির ক্ষেত্রে কি থাকবে, ওবিসির ক্ষেত্রে 170 থাকবে নেটের জন্য আর 198 থাকবে হচ্ছে জিআরএফ। আর এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কি থাকবে, সেখানে 156 থাকবে নেট, 184 থাকবে জিআরএফ। আর এসটি থাকবে হচ্ছে 150 থেকে 150 নেটের জন্য আর 178 থাকবে জিআরএফ এর জন্য। এটা মোটামুটি সবকটা যতগুলো স্কোর আছে একটা অ্যাভারেজ করে দিচ্ছি, এটা জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে। এটা কিরকম ডাইরেক্টলি এই নাম্বারই থাকবে বলে দেওয়া সম্ভব নয়, একটা রেঞ্জ থাকে, যে রেঞ্জটা তোমাদেরকে একটু আগে আমি বললাম। সেই রেঞ্জের মধ্য দিয়ে আমরা যে অ্যাভারেজ স্কোরটা পাচ্ছি সেটা এইটা দেখলে তোমরা তাহলে বিষয়টা ভালো করে বুঝতে পারবে। তো এই যে গোটা নাম, এই একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই যে নাম্বারটা যাচ্ছে, এইবারের নাম্বারটা হয়তো আরেকটু বাড়া কমা হতে পারে, পুরোটাই কোয়েশ্চেন প্যাটার্নের উপর নির্ভর করছে। 2026 সালের জুনের এখনো পর্যন্ত প্রশ্ন বেরোয়নি। আমরা যদি একটা প্রবাবল কাট অফ তোমাদেরকে বলি, তো মোটামুটি কিন্তু এইবারের জুনের ক্ষেত্রে এই 90টা মতন প্রশ্ন থাকবে হচ্ছে, ধরো জিআরএফ এর ক্ষেত্রে 90 প্লাস মাইনাস ডিপেন্ড করছে, কারণ কোয়েশ্চেন খুব একটা বেশি, যতটুকুনি দেখা গেছে ততটুকুনি অনুযায়ী খুব একটা বেশি হার্ড হয়নি আগের বারের তুলনায়। সেখানে 90 প্লাস মাইনাস মোটামুটি ইউআর এর ক্ষেত্রে একটা আমি ধারণা দিচ্ছি এবারে জিআরএফ এর ক্ষেত্রে। আর এটা থেকেই ধরে রাখো 8টা প্রশ্ন আমি যদি বাদ দিয়ে দিই তো 82টা কোয়েশ্চেন, 82 এরকমই আশপাশে প্লাস মাইনাস একটা থাকার সম্ভাবনা আছে। এটা এখনো পর্যন্ত যে প্রবাবল একটা এক্সপেকটেশন দিচ্ছি, কোয়েশ্চেন বেরোনোর পর এটা চেঞ্জ হয়ে যেতে পারে, ডিপেন্ড করছে। কিন্তু 2026 সালের ডিসেম্বরকে টার্গেট করলে তোমরা কিন্তু 93, 106 এই পুরো জিনিসটাকে কিন্তু টার্গেট করে রাখবে, এটা বলে রাখছি।
এবার মাস্টার স্ট্র্যাটেজিতে যদি আসি, 2026 ডিসেম্বরের নেটের পাওয়ার ক্ষেত্রে মাস্টার স্ট্র্যাটেজি কি হতে পারে। একটা বিষয় খেয়াল করবে যে নেট কিন্তু যেখান থেকে খুশি প্রশ্ন আসতে পারে, এর কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই যে এইটা নির্দিষ্টভাবে পড়লেই হবে বা ওইটা ছেড়ে দিতে হবে, এরকম হবে না। সব পড়তে হবে, ঠিক আছে? তো সব পড়ে ফেলতে হবে, কোনো কিছু ছাড়লে চলবে না। এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে তোমাকে কন্টিনিউয়াসলি একটা ধারাবাহিকতা নিয়ে চলে যেতে হবে, রোজ পড়তে হবে, একটা নির্দিষ্ট টাইম মেনে, সময় মেনে সেটা করে যেতে হবে। একটা ধারাবাহিক যে ধারাবাহিকভাবে একটা অনুশীলন করে যেতে হবে। এটাই কিন্তু নেটের মাস্টার স্ট্র্যাটেজির একটা প্রধান বৈশিষ্ট্য আমি তোমাদের বলবো। কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে যেতে হবে, মানে আমি একটা টপিক পড়ছি, তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো আমি তার সঙ্গে সঙ্গে পড়বো। পুরো জিনিসটাকে একসঙ্গে কিন্তু তোমাদেরকে নিয়ে চলতেই হবে, কিছু করার নেই সেক্ষেত্রে। আর অবশ্যই যেটা হবে হচ্ছে যে গোটা যে বিষয়টা আমি পড়লাম সেটাকে খুব ভালো করে আবার রিভিশনও দিতে হবে। মানে একবার পড়ে ছেড়ে দিচ্ছি সেটা নয়, আবার একবার রিভিশন দেবো, তাহলে পুরো জিনিসটা আমার আত্মস্থ হয়ে গেল। এবার ওখান থেকে যে প্রশ্নগুলো আসবে সব হয়তো আমি কমন পাবো না, কিন্তু কিছু কিছু কোয়েশ্চেন যেগুলো আসবে সেগুলো আমাকে কিছু লজিক্যাল গেসিং করতে হবে, কিছু এলিমিনেশন করতে হবে অপশন, সেখান থেকে কিন্তু মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে এবং তোমরা খুব ভালোভাবেই আশা করছি পরীক্ষাটা পাশ করতে পারবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। তোমাদের কি কি মন্তব্য যদি থাকে তাহলে আমাদের জানাও, আমাদের সঙ্গে যোগাযোগ করো। অনেক অনেক ধন্যবাদ।